আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি জান্নাতুল মাওয়া জেসিকা। মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যাওয়ায় সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বিগ্ন। গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে মৎস্য অনুষদ আয়োজিত আন্তর্জাতিক মৎস্য সম্মেলন এবং প্রদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে সারা বিশ্বের মৎস্য চাষিরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ অবস্থা চলমান থাকলে ভবিষ্যতে মৎস্য প্রজননের স্বাভাবিক বৃদ্ধি হ্রাস পাবে। ফরিদা আক্তার বলেন, বাংলাদেশের চাষিরা মৎস্য চাষে বেশ সাফল্য দেখিয়েছে। মৎস্য চাষের কারণে সাধারণ মানুষ এখন কম মূল্যে মাছ কিনতে পারছে। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, মাছ বাঙালি জাতির একটি অবিচ্ছেদ্য খাদ্যের অংশ। মাছ ছাড়া বাঙালি জাতির খাদ্যের জন্য পূর্ণতা পায় না। এজন্য সংশ্লিষ্টদের মাছ চাষে আরও বেশি জোরদার দিতে হবে। তিনি বলেন, বাংলাদেশে একসময় খাল বিল নদীর উপর মাছের নির্ভরতা ছিল, কিন্তু সময়ের বিবর্তনে এখন বাড়িতে মৎস্য চাষ হচ্ছে। মৎস্য চাষীদেরকে আরও সহায়তা করার জন্য তিনি সরকারের সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তাদের বেশি মনোযোগী হওয়ার আহ্বান জানান। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, গত তত্ত্বাবধায়ক সরকার ও পরবর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত 4টি জাতীয় নির্বাচনের কোনোটিতেই সাধারণ মানুষ ভোট দিতে পারেনি বলে তার সন্দেহ রয়েছে। গতকাল বিকেলে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া হাইস্কুল মাঠে গোপালগঞ্জ 2 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডাক্তার কে এম বাবরের নির্বাচনী জনসভায় তিনি একথা বলেন। এ সময় তিনি কে এম বাবরের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান এবং গোপালগঞ্জ 2 আসনে তার জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেন। সেলিমুজ্জামান সেলিম বলেন, গোপালগঞ্জ 2 ও গোপালগঞ্জ 1 আসন থেকে ধানের শীষের প্রার্থী বিজয়ী হলে রামদিয়াকে উপজেলা ঘোষণা করা হবে। কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা মোল্লার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল বশার, জেলা বিএনপির সদস্য এম তৌফিকুল ইসলাম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বিএনপির কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মাদারীপুর 3 আসনের ধানের শীষের প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন মাদারীপুরের কালকিনিতে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা করেছেন। গতকাল রাতে পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের খলিশাডুবি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের কীর্তন অনুষ্ঠানে অংশ নিয়ে তাদের সাথে মতবিনিময় করেন। এ সময় খোকন বলেন, 1971 সালের পর থেকেই বিএনপি হিন্দু ধর্মাবলম্বীদের ভালো মন্দের পাশে রয়েছে। ভবিষ্যতে দায়িত্ব পেলে আরও নিবেদিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ সহ হিন্দু সম্প্রদায়ের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদারীপুর 2 আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মৌলানা আব্দুস সোবহান খানের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে মাদারীপুর শহরের শকুনি লেকপার এলাকা থেকে শোভাযাত্রা বের হয়ে সদর ও রাজৈর উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি শেষ হয়। এ সময় টেকেরহাট বাস স্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে আব্দুস সোবহান খান বলেন, জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করতে চায়। তিনি বলেন, দায়িত্ব পেলে যুব সমাজকে আইসিটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে এবং নারীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। জেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমান, সেক্রেটারি হাফিজ এনায়েত হোসেন সহ জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এখন শুনুন কৃষি সংবাদ। নড়াইলের কালিয়া উপজেলায় এবছর 557 হেক্টর জমিতে আখের আবাদ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আবহাওয়া ভালো থাকায় মৌসুমে 33,141 মেট্রিক টন আখ উৎপাদিত হয়েছে। এদিকে আখ চাষের জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের মাঝে প্রয়োজনীয় বীজ, সার ও কীটনাশক সহ কৃষি উপকরণ সরবরাহ করে। এছাড়া বাংলাদেশ কৃষি ব্যাংক সহ অন্যান্য বাণিজ্যিক ব্যাংক কৃষকদের মাঝে প্রয়োজনীয় কৃষি ঋণ বিতরণ করে। খেলার খবর ফুটবল।
মাদারীপুরের রাজৈর উপজেলার শাখারপাড় হাই স্কুল মাঠে শাখারপাড় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল অনুষ্ঠিত হয়। এতে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি ২-১ গোলে উত্তর কুচিয়ামোড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলা শেষে বিজয়ী দলকে একটি মোটরসাইকেল ও রানার আপ দলকে একটি ফ্রিজ দেওয়া হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ৩০ মিনিটে বাংলায়।